2 বছরে যে দেশে তিনি একবারও পা রাখেননি, সেনাবাহিনীতে কর্মজীবনের একদম শেষ দিকে এসে ঠিক সেই দেশেই কেন উড়াল দিলেন বাংলাদেশের সেনাপ্রধান? কাকতালীয় বলে উড়িয়ে দেওয়ার আগে একটা তথ্য শুনুন। 10 বছরে এই দেশ থেকেই বাংলাদেশের হাতে এসেছে ড্রোন, রকেট লঞ্চার আর একের পর এক অস্ত্র চুক্তি। 19 জুলাই ভোর 6:30টায় ঢাকা থেকে তুরস্কের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। 2024 সালের জুনে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম তিনি তুরস্কে গেলেন। আর প্রশ্নটা ঠিক এখানে, এত বছর পর ঠিক এই সময়ে কেন? এটা কি শুধুই সৌজন্য সাক্ষাৎ, নাকি এর পেছনে লুকিয়ে আছে বাংলাদেশের গোটা সামরিক কৌশল বদলে ফেলার একটা বড় গল্প? আজকের এক্সপ্লেইনারে আমরা জানার চেষ্টা করব সেনাপ্রধানের হঠাৎ এই তুরস্ক সফর নিয়ে কি জানা গেছে, কি এখনো নিছক অনুমান, আর কেন এই একটা সফর এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল। সঙ্গে আছি মৌসুমী সুলতানা। জেনারেল ওয়াকারুজ্জামানের তুরস্ক সফরটা কিন্তু মোটেও ছোটখাটো কোনো আয়োজন না। তুর্কি এয়ারলাইন্সের TK713 ফ্লাইটে ইস্তাম্বুলের পথে রওনা হওয়া সেনাপ্রধানের সঙ্গে আছেন তার স্ত্রী এবং 6 সদস্যের একটি প্রতিনিধি দল, যার মধ্যে আছেন সদ্য নিযুক্ত 7 পদাতিক ডিভিশনের GOC এবং একাধিক সামরিক সহকারী। আর্মি হেডকোয়ার্টার্সের 16 জুলাইয়ের একটি নির্দেশনায় বিমানবন্দরে বিশেষ VVIP প্রোটোকল নিশ্চিত করতে বলা হয়েছে। মজার বিষয় হলো, সেনাপ্রধানের চাকরির মেয়াদ শেষ হতে বাকি আর মাত্র 11 মাস। নর্থ ইস্ট নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এটি তার চাকরি জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বিদেশ সফর হতে যাচ্ছে। তাই পর্যবেক্ষকরা একে তার শেষ মেয়াদের অন্যতম গুরুত্বপূর্ণ বিদেশ সফর হিসেবে দেখছেন। তাহলে প্রশ্নটা আরও জোরালো হয়ে দাঁড়ায়, অবসরের দোরগোড়ায় দাঁড়িয়ে ঠিক এই মুহূর্তে বাংলাদেশ কেন তুরস্কের দিকে এত মনোযোগ দিচ্ছে? কেন তুরস্ক? এর উত্তর লুকিয়ে আছে গত কয়েক বছরের প্রতিরক্ষা কেনাকাটার লকশিটে। এই গল্পটা শুরু হয় প্রায় 8 বছর আগে 2018 সাল থেকে, যখন বাংলাদেশ প্রথমবারের মতো তুরস্কের দিকে তাকাতে শুরু করে। এরপর একে একে আসে ড্রোন, রকেট, নতুন চুক্তি, আর আজ সেই গল্পের আরেকটি অধ্যায় লিখতে তুরস্কে গেলেন সেনাপ্রধান। 2021 সালের জুনে তুরস্কের রাষ্ট্রায়ত্ত অস্ত্র প্রস্তুতকারক রকেটস্যানের সঙ্গে সমঝোতা স্মারক সই হয়, যারা ন্যাটোর মান অনুযায়ী অস্ত্র তৈরি করে। এরপর 2022 সালে বাইকার টেকনোলজির সঙ্গে চুক্তি হয় বাইরাক্তার TB2 ড্রোন কেনার জন্য। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে 12টি বাইরাক্তার TB2 ড্রোন আছে, যার 6টি 2023 সাল থেকে সক্রিয়। আর সঙ্গে আছে প্রায় $6 কোটি রকেটস্যান TRG-300 কাপলান রকেট লঞ্চ সিস্টেম। এর আগেও তুরস্ক থেকে হালকা সাজোয়া যান, আর্টিলারি সেল আর মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম কেনা হয়েছে, কারণ 1981 সাল থেকেই দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা ছিল। তবে সম্পর্কটা নতুন গতি পেতে শুরু করে 2018 সালের পর। তখন থেকেই একের পর এক বড় সামরিক ক্রয় চুক্তি হতে থাকে। অর্থাৎ এটা কোনো হঠাৎ সিদ্ধান্ত নয়, বরং 4 দশকের বেশি সময় ধরে চলা একটা সম্পর্কের সবচেয়ে নতুন অধ্যায়, যা গত কয়েক বছরে অনেক বেশি গতি পেয়েছে। কিন্তু তুরস্ক কেন এত আকর্ষণীয় হয়ে উঠল বাংলাদেশের কাছে, সেটা বুঝতে হলে তুরস্কের প্রতিরক্ষা শিল্পের দিকে তাকাতে হবে। বাইরাক্তার TB2 ড্রোন নাগর্নো কারাবাখ যুদ্ধ এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধে নিজেদের কার্যকারিতা প্রমাণ করেছে। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. এই সাফল্যের পর তুরস্ক বিশ্বব্যাপী একটি শক্তিশালী প্রতিরক্ষা রপ্তানিকারক দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। 2025 সালের অক্টোবরে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তুরস্কের 3টি বড় প্রতিরক্ষা প্রতিষ্ঠান তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ, অ্যাসেলসান আর রকেটস্যান পরিদর্শন করেন।
সেই সফরে হিসার এবং শিপার নামের তুরস্কের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েও আলোচনা হয়। এর পাশাপাশি বাইকার টেকনোলজির সঙ্গে বাংলাদেশে যৌথ উদ্যোগে TB2 ড্রোনের যন্ত্রাংশ স্থানীয়ভাবে তৈরির আলোচনাও এগোচ্ছে। অর্থাৎ সম্পর্কটা এখন শুধু কেনাবেচার মধ্যে সীমাবদ্ধ নেই, প্রযুক্তি হস্তান্তর আর যৌথ উৎপাদনের দিকেও এগোচ্ছে। কিন্তু এখানেই আরেকটা প্রশ্ন আসে, এই পুরো সম্পর্ক থেকে যদি বাংলাদেশের লাভই হয়, তাহলে ভারত এত অস্বস্তিতে কেন? বাংলাদেশের সবচেয়ে বড় লাভ হলো অস্ত্র সরবরাহের উৎস বহুমুখী করা। এতদিন চীন বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিরক্ষা সরবরাহকারী দেশ ছিল, আর এখনো আছে। কিন্তু একক কোনো দেশের উপর নির্ভরতা কমাতে তুরস্ককে দ্বিতীয় প্রধান সরবরাহকারী হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে ঢাকা। এতে যুক্তরাষ্ট্র বা ইউরোপের মতো রাজনৈতিক শর্তের ঝামেলা কম থাকে, আবার চীনের একচেটিয়া নির্ভরতার ঝুঁকিও কমে। স্থানীয়ভাবে ড্রোনের যন্ত্রাংশ তৈরির মাধ্যমে দেশীয় প্রতিরক্ষা শিল্প কিছুটা শক্তিশালী হওয়ার সুযোগ পাচ্ছে। এই প্রকল্পে বাইরাক্তার TB2 ড্রোনের এয়ার ফ্রেম, সেন্সর হাউজিং আর গ্রাউন্ড কন্ট্রোল সিস্টেমের মতো যন্ত্রাংশ দেশে তৈরি করার পরিকল্পনা করা হচ্ছে, যা বাস্তবায়িত হলে বাংলাদেশ শুধু ক্রেতা নয়, উৎপাদন প্রক্রিয়ারও অংশ হয়ে উঠবে। এর বাইরে তুলনামূলক কম খরচে দ্রুত অস্ত্র সরবরাহের জন্য তুরস্ক বহুল পরিচিত, যা পশ্চিমা দেশগুলোর দীর্ঘ আমলাতান্ত্রিক জটিল প্রক্রিয়ার তুলনায় বাংলাদেশের সেনাবাহিনীর জরুরি চাহিদা দ্রুত পূরণে বেশি উপযোগী। তবে এই বহুমুখীকরণের একটা আঞ্চলিক প্রতিক্রিয়াও আছে, যা এড়ানো যাচ্ছে না। ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের মতে, বাংলাদেশ যদি তুরস্কের কাছ থেকে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহ করে, তাহলে পূর্ব সীমান্তে ভারতের দীর্ঘদিনের আকাশগত সুবিধা আগের মতো একতরফা নাও থাকতে পারে। একই সঙ্গে তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ ত্রিমুখী সম্পর্ক নিয়েও দিল্লিতে উদ্বেগ বাড়ছে। তুরস্কের সরকারি ঘরানার থিঙ্ক ট্যাঙ্কের বিশেষজ্ঞদের মতে, চীন এখনও বাংলাদেশ ও পাকিস্তান উভয়ের সবচেয়ে বড় প্রতিরক্ষা সরবরাহকারী, আর তুরস্ক এখন দ্বিতীয় স্থানে। রকেটসানের অস্ত্র ন্যাটোর মান অনুযায়ী তৈরি হলেও এর মানে এই না যে বাংলাদেশ ন্যাটোর কোনো জোটভুক্ত হচ্ছে। 2025 সালের জুনে সেনাপ্রধানের বেইজিং সফরের পরিকল্পনা একবার স্থগিত হলেও সেই বছরের আগস্টেই তিনি চীন সফর করেন এবং নারিন কোর প্রধান সহ চীনা সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। অর্থাৎ চীন সম্পর্ক একেবারে বাদ যায়নি, বরং তুরস্ক আর চীন দুটো সম্পর্কই সমান্তরালে চলছে। একই সময়ে পাকিস্তানের সঙ্গেও বাংলাদেশের প্রতিরক্ষা সম্পর্ক ধীরে ধীরে ফিরে আসছে, যার একটা কারণ হিসেবে বিশ্লেষকরা তুরস্কের মধ্যস্থতাকে দায়ী করছেন। তবে এখানেই একটা বিষয় পরিষ্কার করা জরুরি। ভারতের প্রধান সামুদ্রিক থিঙ্ক ট্যাঙ্ক ন্যাশনাল মেরিটাইম ফাউন্ডেশনে প্রকাশিত বিশ্লেষণ অনুযায়ী এখান থেকেই তুরস্ক, পাকিস্তান, চীন ও বাংলাদেশকে নিয়ে কোনো আনুষ্ঠানিক চার দেশীয় জোট গড়ে উঠছে এমনটা মনে করেন না বিশ্লেষকরা, বরং তারা একে পরিস্থিতি ভিত্তিক একটি কৌশলগত সমন্বয় বলেই মনে করছেন। কিন্তু এতগুলো তথ্যের মধ্যে কোনগুলো নিশ্চিত আর কোনগুলো এখনও বিশ্লেষকদের অনুমান, সেটা আলাদা করে বোঝা জরুরি। নিশ্চিত তথ্য হলো সেনাপ্রধান তুরস্ক গেছেন। সফরসূচি 5 দিনের, আর এটাই তার প্রথম তুরস্ক সফর। এই 3টি আর্মি হেডকোয়ার্টার্সের নথিভিত্তিক তথ্য। কিন্তু এই সফরে ঠিক কি কি বিষয়ে আলোচনা হবে বা কোনো নতুন চুক্তি সই হবে কিনা, সেটা এখনো প্রকাশ্যে জানানো হয়নি। ভারতের ওপর প্রভাব বা তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ কোনো জোট তৈরি হচ্ছে কিনা, এসব পুরোপুরি বিশ্লেষকদের ব্যাখ্যা ও অনুমান, কোনো সরকারি ঘোষণা নয়। এই পার্থক্যটা মাথায় রাখলে পুরো চিত্রটা অনেক পরিষ্কার হয়ে যায়। তুর্কি এয়ারলাইন্সের ফ্লাইটে সেনাপ্রধানের 5 দিনের এই সফরে কোনো নতুন চুক্তি হোক বা না হোক, একটা বিষয় পরিষ্কার, বাংলাদেশের প্রতিরক্ষা কৌশল আর আগের জায়গায় নেই। দেশটি এখন একক কোনো সরবরাহকারীর উপর নির্ভর না করে বিকল্প তৈরি করছে। সেই পরিবর্তনের সর্বশেষ দৃশ্যটাই হয়তো দেখা গেল সেনাপ্রধানের এই তুরস্ক সফরে। এখন নজর থাকবে 25 জুলাই তিনি দেশে ফেরার পর দুই দেশের পক্ষ থেকে কি ঘোষণা আসে। সেটাই বলে দেবে এই সফর ছিল নিয়মিত কূটনীতি নাকি বাংলাদেশের সামরিক নীতির নতুন অধ্যায়।